আজকে তোমাদের ক্লাস 10-এর বাংলার পাঠ্য বই সাহিত্য সঞ্চয়নের যে প্রথম গদ্যাংশ তোমাদের রয়েছে সেটা নিয়েই আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং একটা অনুরোধ, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের বাংলার যে পাঠ্য বইটা তোমরা পেয়েছো সেই পাঠ্য বইতে সূচিপত্রে তোমরা আগে চলে যাও এবং সূচিপত্রে গিয়ে তোমাদের অনেকের মনেই সংশয় রয়েছে যে আমাদের কি যে কটা সূচিপত্রে রয়েছে সবই কি পড়তে হবে। না, সব তোমাদের পড়তে হবে না। কোনগুলো তোমাদের পড়তে হবে এবং কোনগুলোর বিষয় নিয়ে তোমাদের মাধ্যমিকের পরীক্ষায় প্রশ্ন হবে এবং তোমাদের স্কুলে যে টেস্ট এক্সামিনেশনটা হবে এই টেস্টে তোমাদের কোন কোনগুলো হবে, মাধ্যমিক তোমরা কোন কোন দেবে সেইগুলো তোমাদের আজকে আমি বলে দেবো। তো সবার প্রথমে তোমরা ঝটপট করে আগে বইটা বার করে ফেলো, বইটা খুলে নাও। খুলে দেখো তোমাদের সূচিপত্রেও দেখো প্রথম পাঠ থেকে তোমাদের জ্ঞান চক্ষুটা হবে, দ্বিতীয় পাঠ থেকে তোমাদের অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি হবে, তৃতীয় পাঠ থেকে তোমাদের আফ্রিকা, হারিয়ে যাওয়া কারিকলম হবে, চতুর্থ পাঠ থেকে তোমাদের বহুরূপী হবে, পঞ্চম পাঠ থেকে তোমাদের অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয় উল্লাস, পথের দাবি, মানে এখান থেকে তোমাদের সবকটাই করতে হবে। ষষ্ঠ পাঠ থেকে তোমাদের সিন্ধু তীরে আর অদল বদল। সপ্তম পাঠ থেকে তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান, বাংলা ভাষায় বিজ্ঞান, নদীর বিদ্রোহ। এইগুলো তোমাদের এই পাঠ্য বই থেকে পড়তে হবে এবং এর পাশাপাশি তোমাদের যে সহায়ক গ্রন্থ রয়েছে কণিক, ওই কণিক তোমাদের পুরোটাই ফাইনালে পরীক্ষাতে হবে। এই রইল তোমাদের সিলেবাস, ফুল সিলেবাস তোমাদের। আজকে তোমাদের প্রথম গল্প ফার্স্ট টার্মে যেটা তোমরা পরীক্ষায় দেবে সেই ফার্স্ট টার্মের গল্পটা নিয়ে আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করব। শুধু বিস্তারিত আলোচনা নয়, এবং তার সাথে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সেখান থেকে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলো আমি লাস্টে বলে দেব এবং পড়াতে পড়াতেও তোমাদের সঙ্গে কিছু প্রশ্ন আমি বলে দেবো। তার জন্য পুরো ভিডিওটা তোমাকে পুরোটা দেখতে হবে, অবশ্যই পুরো ভিডিওটা তুমি দেখো। তা কথা আর বেশি না বাড়িয়ে চলো আমরা গল্পটাকে প্রথম শুরু করি। তোমরা প্রথমে জানো জ্ঞানচক্ষু কথাটার মানে কি। তোমরা আগে সেটা বলো যে জ্ঞানচক্ষু যে শব্দটা রয়েছে এই শব্দের মানেটা কি। জ্ঞানচক্ষু শব্দের মানে হচ্ছে, তোমরা যদি এটাকে ভাঙো তাহলে কি পাবে। জ্ঞানচক্ষু মানে জ্ঞানের চোখ, তাই তো। মানে এখানে যখন তোমরা প্রথমে গল্পটা পড়বে, আচ্ছা চলো তোমাদের বলেই দিচ্ছি, তোমরা যখন গল্পটা পড়বে একদম প্রথমে তোমরা এক ধরনের জ্ঞানচক্ষু সম্পর্কে জানবে এবং যখন পুরোটা শেষ করবে তখন একটা জ্ঞানচক্ষু সম্পর্কে জানবে। অর্থাৎ এখানে গল্পের যে প্রধান চরিত্র রয়েছে, গল্পের প্রধান চরিত্রের নামটা বলেই দিচ্ছি। গল্পের প্রধান চরিত্রের নাম এখানে তপন। এই যে তপনের এখানে দুবার জ্ঞানচক্ষু খুলবে, সেই জ্ঞানচক্ষুটা তার কখন কখন খুলবে এটা পড়তে পড়তে আমরা জানবো, ঠিক আছে। এই জ্ঞানচক্ষু খোলার সময় মানে এই যে জ্ঞান চক্ষু তার যে খুললো, ঠিক আছে, দুভাবে খুলবে। সেই দুভাবেটা আমরা পুরো গল্প পড়বো, পড়ার পর সেটা আমরা জানবো এবং বুঝবো এবং তারপর পড়ার শেষে আমরা গিয়ে সেটাকে বিশ্লেষণ করবো। চলো শুরু করি। তো তোমাদের আজকে শুরু করি তোমাদের প্রথম গদ্যাংশ জ্ঞানচক্ষু। আশাপূর্ণা দেবীর লেখা, একজন বাঙালি লেখিকা, তার জন্ম কলকাতাতে। এবং এই যে তোমরা পাঠ্য বইটা পড়বে জ্ঞানচক্ষু, এই জ্ঞানচক্ষুটা তার উৎস হচ্ছে কুমকুম গল্প সংকলন থেকে। শুরু করি, তোমরা তোমাদের পাঠ্য বইটা নিয়ে বসো এবং আমি বলছি তোমরা সেটা মন দিয়ে শোনো এবং বইয়ের দিকে দেখো। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই জায়গাটা তোমরা দাগিয়ে নেবে, এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে, ধরো তোমাকে জিজ্ঞাসা করতে পারে কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, বা আসতে পারে এখানে মার্বেল শব্দের অর্থ কি। এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, মান একেও আসতে পারে, মান তিনেই সচরাচর এই প্রশ্নটা এসে থাকে। তার পরবর্তী স্ট্যান্ডে পড়ছি, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাঘটা করে, সেই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসো। মানে
এখানে তোমরা বুঝতে পারছো মানে তপনের যে নতুন মেসোমশাই তিনি একজন লেখক, প্রকৃত লেখক। তিনি গল্পের বই লেখেন এবং সেই গল্প ছাপাও হয়। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জয়জান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতোই মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এটাকে তোমরা দাগিয়ে দেবে, এখান থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন এসে থাকে। যেমন আসতে পারে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে কেন সন্দেহ ছিল, বড় প্রশ্নের জন্য এটা আসতে পারে মান 5-এর জন্য। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। তাহলে এই দেখো এখানে কিন্তু তপনের প্রথম জ্ঞান চক্ষু খুললো। কি জ্ঞান চক্ষু খুললো না, তপন জানতো না যে লেখকরা কেমন ভাবে জীবনযাপন করে। এটা তারা মানে এটা তখন এখন জানলো যে লেখক মানে আমাদেরই মতন মানুষ, বাবার মতন, মামার মতন, কাকার মতনই, তারাও একজন জলজান্ত মানুষ। এটা তপনের আগে জানা ছিল না, জানবেই বা কি করে, সে তো ছোট বাচ্চা ছেলে। ঠিক আছে, ধরে নেওয়া যাক তপনের বয়স ওই 12-13 বছর, সেই বয়সে তো তার না জানাটাই স্বাভাবিক। তারপরে আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়া দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল ভাবে গল্প করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজে বুঝে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। এটাও তোমরা দাগিয়ে নাও, আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন এখানে কোন সুযোগ দেখতে পাচ্ছে। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনের এবার লেখক হতে বাধা কি? তপনের একটা মনে আশা ছিল, তপনের মনে একটা ইচ্ছে ছিল যে তপনও নাকি লেখক হবে। তপনের এই নতুন মেসোমশাইকে দেখে তপনের সেই ইচ্ছেটা আরো জাগ্রত হয়ে উঠেছে যে হ্যাঁ, আমাদের মতোই একজন মানুষ হয়, লেখক হয়। তাই তপনের এটা দেখে তপনের এখন কিছু গল্প লিখতে তার মন চেয়েছে। মেসোমশাই হচ্ছেন কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তখন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। ততক্ষণে তো গল্প কমিশর হাতে চলেই গেছে, হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। এটাকে তোমরা আন্ডারলাইন করে নেবে, এখান থেকে তোমাদের স্কুলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। দেখো এখানে তপন কিন্তু না বললো, কিন্তু তারপরে তপন কিন্তু মনে মনে পুলকিত হলো। এটার ব্যাপারটা ঠিক কিরকম বলো তো? ধরো তোমার বাড়িতে তোমার দিদা ঘুরতে এসেছে, কিংবা তোমার কোনো আত্মীয় ঘুরতে এসেছে, তোমাকে টাকা দিয়ে যেতে চাইছে বা তোমার কিছু খাওয়ার জন্য তোমাকে দিয়ে যেতে চাইছে, কিন্তু তুমি সেই টাকা নিতে পারছো না, কিন্তু তোমার প্রবল ইচ্ছে যে হ্যাঁ আমাকে দিক, তবু তোমার মুখে না বলছে। সেই ব্যাপারটাই এখানে তপনের কাছে হয়েছে। তপন না বলছে বাইরের দিক থেকে, কিন্তু ভিতর থেকে চাইছে হ্যাঁ তার লেখা গল্প তার মেসোর কাছে পৌঁছাক, মেসো সেই গল্পটা দেখুক। তারপরে মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। এটাও তোমরা আন্ডারলাইন করে নেবে, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে, এর ব্যাখ্যা আলোচনা করো। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে তো ছাপতে দেওয়া চলে। তখন প্রথমটা ভাবে ঠাট্টা, আন্ডারলাইন করে নাও। তখন কোন কথাটা প্রথমে ঠাট্টা বলে মনে করেছে?
কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। এটাও আন্ডারলাইন করে নাও, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। পরবর্তী সময় ভিডিওর শেষে তোমাদের জন্য মানে বড় প্রশ্ন কিরকম প্রশ্ন আছে সেটা পরে আলোচনা করে দেবো। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবেন না। ঠিক আছে, তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। নেক্সট পেজ। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলে মেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়েই বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তপন বেহল দৃষ্টিতে তাকায়। এখান থেকে কিন্তু তোমাদের এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নেবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা। তবে আর পায় কে তখন? দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, এটা এই যে স্ট্যান্ডার্ড এখন আমি পড়ছি, এই স্ট্যান্ডার্ডে কখন বলতো, যখন তপনের মাসি যখন তপনের মেসোর কাছে গল্পটা যখন দিয়ে এলো, তার আগে যে গল্পটা সে লিখেছিল সেই স্ট্যান্ডার্ডে এখানে ওই জায়গাটাই আলোচনা এখানে করা আছে। দেখো বলছি, দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তখন আসতে একটি খাতা, মানে হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এই জায়গাটা আন্ডারলাইন করে নেবে। এ কি ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দূরিয়ে নিচে নেমে আসে। ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে, মানে সর্বাগ্রে মানে সর্ব আগে, মানে সবার আগে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। মুরব্বি মুরব্বি এই কথাটার মানে কি, চলো আমরা আসছি এই আলোচনায়। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানোর সুরে বলে, ও মা, এটা বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলি ভাই করিস তো? ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞাসা করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই। তারপরে কিন্তু সেই মেসোমশাইয়ের কাছে দিয়ে গেছিলেন। এবার তার পরবর্তী পাঠ আমরা ঢুকছি। কি আছে, কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পের বয়সী ৮-৭ ছাপার অক্ষরে গাথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তখন। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসে এদিকে বাড়িতে তপনের নাম হয়েছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে। হ্যাঁ বাবা, তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। যেন নেশায় পেয়েছে, কাকে কোন নেশায় পেয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর ছুটি ফুরল, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা, এমন সময় ঘটলো সেই ঘটনা, আন্ডারলাইন। এই কোন সময় কোন ঘটনা বা কি ঘটনা ঘটেছে।
প্রশ্ন আসতে পারে তোমাদের এখান থেকে। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? কি ভাবছে এটা? তপন ভাবছে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। আন্ডারলাইন। তবে কি সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। আন্ডারলাইন। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। প্রথম দিন ব্র্যাকেটে গল্প, শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। আন্ডারলাইন করে নেবে, এখান থেকে প্রশ্ন আসে। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন এমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। এখান থেকে কিন্তু খুব প্রশ্ন আসে তোমাদের। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়ে? এখানে কোন কথাটা বলতো? ওই যে কারেকশন করা হয়েছে সেই কথাটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। কোন কথা? দেখো তার পরের লাইনেই বলেছে ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজ কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুটো? তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে, এখান থেকেও প্রশ্ন আছে। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন, শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কিসে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আঙ্গোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। এই লাইনটা আন্ডারলাইন করতে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এটা আন্ডারলাইন করে নেবে। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়েই দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানিত। তাহলে দেখো, গল্পটা পড়ে আমরা জানতে পারলাম যে জ্ঞানচক্ষু গদ্যাংশতে তপনের দুবার জ্ঞানচক্ষু খুলি। একবার কখন না, যখন আমরা প্রথমে পড়েছিলাম যে ওই তপনের লেখক সম্পর্কে একটা ধারণা ছিল যে নিছক কিছু একটা মানুষ নয়, একটা অন্য জগতের মানুষ। কিন্তু এটা তপনের প্রথম তার নতুন মেসোমশাইকে দেখে তপনের এই ভুল ধারণাটা ভেঙেছে।
এটা তোমরা দেখবে যে 11 নম্বর পাতার 2-4 লাইন পর তোমরা আছে, তোমরা দেখতে পারো। এবং বলেছিলাম গল্পের শুরুতেই যে তপনের যখন গল্পটা আমরা শেষ করবো জ্ঞানচক্ষু, সেখানে গিয়ে তপনের আরেকবার জ্ঞানচক্ষু খুলবে। কি জ্ঞানচক্ষু খুলবে না, তপন যে গল্পটা লিখেছে সেটা কিন্তু আগাগোড়াই পুরোপুরি কারেকশন করে দিয়েছে তার নতুন মেসমশাই। কেন করেছে দেখো, হয়তো তপনের নতুন মেসমশাই তার নতুন শ্বশুর বাড়িতে তার এই একটা সুযোগ ছিল তার নিজেকে বড় করার কিংবা নিজেকে একটা হিরো দেখানোর, তার জন্যই তার হয়তো নতুন শ্বশুর বাড়ির এক বাচ্চাকে খুশি করতেই হয়তো এই কাজটা তিনি করেছেন। কিন্তু এটা তিনি বুঝতে পারেননি বা এটা তিনি ভাবেননি যে একজন বাচ্চাকে তিনি এখানে ঠকিয়েছেন কিংবা একটা বাচ্চার মনে তিনি আঘাত করেছেন, কারণ বাচ্চাটি তো তার নিজের মতো করেই গল্পটি লিখেছিল। এই গল্পটা পড়ে আমরা এইটুকু বুঝলাম। এবার চলো তোমাদের এই গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স রয়েছে বা আসার সম্ভাবনা তোমাদের প্রবল রয়েছে পরীক্ষাতে, সেই সমস্ত প্রশ্নগুলো এবার তোমাদের বলে নি। তোমরা খাতা খুলে নাও, ছটপট করে প্রশ্নগুলো লিখে থাকো। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এখান থেকে দু ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, মার্বেল শব্দের অর্থ কি? আরেকটা প্রশ্ন আসতে পারে, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? নেক্সট প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? আর একটা প্রশ্ন আসতে পারে, তপনের কোন বিষয়ে কেন সন্দেহ ছিল আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। এখানে কোন সুযোগের কথা বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন ও জহুরি কাকে বলা হয়েছে গল্প অবলম্বনে তা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, তপন প্রথমটা ভাবে ঠাট্টা। তপনের কাছে কোন কথাটা ঠাট্টা বলে মনে হয়েছে? মানাকের জন্য প্রশ্ন এটা। নেক্সট, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজটি মেসোর উপযুক্ত হবে বলে এখানে বলা হয়েছে? তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তার এমন দৃষ্টির কারণ কি? পরবর্তী প্রশ্ন, গায়ে কাটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। তপনের এমন পরিস্থিতির কারণ ব্যাখ্যা করো। এখানে পাশাপাশি বলে রাখি যে তপন আর তপনের ছোট মাসির কত বছরের পার্থক্য ছিল। এখানে একটা শর্ট প্রশ্ন আসতে পারে এমসিকিউতে কিংবা এসিকিউতে। পরবর্তী প্রশ্ন, এমন সময় ঘটলো সেই ঘটনা। উদ্ধৃতাংশটিতে কোন ঘটনার কথা বলা হয়েছে? সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা রয়েছে? মানাকের প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এখানে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? তপনের লেখা গল্প কোন পত্রিকায় ছাপা হয়েছিল? পরবর্তী বড় প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কোন বিষয় নিয়ে সারা বাড়িতে শোরগোল পড়ে গেছিল? খুব ইম্পর্টেন্ট লাইন পরবর্তী প্রশ্নটা, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। এখানে কোন কথার কথা বলা হয়েছে? তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এমন মনোভাবের কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, এবার বলি, এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের তুলে দিতে পারে এবং সেখান থেকে বলতে পারে উক্তিটি কার। যেমন উদাহরণ দিচ্ছি তোমাদের, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, উক্তিটি কার? কই, তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত, এই উক্তিটি কার? যে কটা প্রশ্ন তোমাদের দিলাম এই প্রশ্নগুলোই আপাতত তোমরা রেডি করো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমাদের নতুন কোনো গল্প নিয়ে।